ঘন জঙ্গলের মধ্যে একটি বৃদ্ধ গাছের নিচে একটি মেয়ে বসেছিল। তার চোখ থেকে অবিরাম অশ্রু ঝরছিল, প্রবাহিত হচ্ছিল। তার হৃদয়ের যন্ত্রণার প্রতিটি ফোঁটার মতো সে বর্ণনা করছিল। সে ঠিক এভাবে কাঁদছিল না, মনে হচ্ছিল তার ভেতরের কিছু ভেঙে গেছে, হয়তো চলে গেছে, এমন কিছু যা কখনো ফিরিয়ে আনা যাবে না। তারপর ঝোপ থেকে একটা খসখসে শব্দ শুনতে পেল। আলিয়া মাথা তুলল। একটা সাপ তার দিকে এগিয়ে আসছিল, হামাগুড়ি দিয়ে আসছিল। আলিয়া ভয়ে পিছিয়ে গেল। সে উঠে দৌড়ে পালাতে যাচ্ছিল। ঠিক তখনই সাপটি মানুষের কণ্ঠে বলল, অপেক্ষা করো মেয়ে, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমার পল্লতে আমাকে লুকিয়ে রাখো। একজন সাপ সান্ধায়ক আমাকে তাড়া করছে। যদি সে আমাকে ধরে ফেলে তাহলে সে আমাকে মেরে ফেলবে। আলিয়া হতবাক হয়ে গেল। এটা একটা কথা বলা সাপ? এটা একটা গল্পের মতো ছিল, কিন্তু যখন সে দেখল সত্যিই একজন সাপ সান্ধায়ক ওই দিক থেকে ছুটে আসছিল, যদি তার ভেতরে ভয় আসে তাহলে সে করুণায় রূপান্তরিত হবে। এটা বদলে গেল। সে দ্রুত সাপটিকে তুলে নিল এবং তার পল্লুতে লুকিয়ে রাখল। কিছুক্ষণের মধ্যেই সাপ সান্ধায়ক তার সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলল, এই মেয়ে, তুমি কি এখানে কোনো সাপ দেখেছ? তুমি কি তাকে দৌড়াতে দেখেছ? আলিয়া ভয়ে মাথা নাড়ল, কেঁপে উঠল। না বাবা, আমি একটা সাপ দেখিনি। সাপ সান্ধায়ক কিছু না বলে এগিয়ে গেল। কিছুক্ষণ পর পল্লুর ভেতর থেকে সাপটি বেরিয়ে এসে বলল, ধন্যবাদ, তুমি আমার জীবন বাঁচিয়েছ। তোমার এই উপকারের জন্য আমি কখনো ভুলব না। কিন্তু তুমি এখানে একা কেন, আর তাও এই অবস্থায়? তুমি গর্ভবতী মনে হচ্ছে। এই কথা শুনে আলিয়ার চোখ আবার জলে ভরে উঠল। তুমি জানো না, সে বলল, আমি নিজের জীবন নিজেই নষ্ট করে ফেলেছি, নিজের সুখের দরজা বন্ধ করে দিয়েছি। এবার এই জঙ্গলে নিজেকে শাস্তি দিচ্ছি। সাপটি আস্তে করে বলল, কি হয়েছে বলো। আলিয়া একটা দীর্ঘশ্বাস ফেলল এবং বলতে শুরু করল, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। তারা আমাকে খুব ভালোবাসত, হয়তো প্রয়োজনের চেয়েও বেশি। প্রতিটি ইচ্ছা পূরণ করত, প্রতিটি ভুল ক্ষমা করত। আর এই ভালোবাসা আমাকে নষ্ট করে দিয়েছে। আমার দুটি বন্ধু ছিল, আমি প্রতিদিন তার সাথে দেখা করতে যাই, কথা বলি আর হাসি। একদিন যখন আমি সেলাই শিখতে আমার বন্ধুর বাড়িতে যাচ্ছিলাম, পথে একটা ছেলেকে দেখলাম। প্রতিদিনই দেখতাম। প্রথমে আমি উপেক্ষা করেছিলাম, কিন্তু প্রতিদিন সে সেখানেই দাঁড়িয়ে থাকত। আর ধীরে ধীরে আমি তার উপস্থিতি টের পেলাম। সে শুধু সেখানেই দাঁড়িয়ে থাকবে, কিছু বলে না, কাছেও আসে না। কিন্তু যখন আমি পাশ দিয়ে যাই, সে শুধু আমার দিকে তাকিয়ে হাসত। কিন্তু আমি ভাবতাম, কেন? সে যদি কোনোদিন না আসে, আমি অস্বস্তি বোধ করতে লাগলাম। কয়েক মাস ধরে এই ধারাবাহিকতা চলতে থাকে। একদিন ছেলেটি সাহস সঞ্চয় করে আমার পথ আটকে দিল। আলিয়া, তোমাকে আমার কিছু বলার আছে, সে বলল। আমি গ্রামের আইনজীবীর ছেলে। আমি তোমাকে চাই এবং আমি তোমাকে বিয়ে করতে চাই। যদি তুমি অনুমতি দাও, আমি আমার বাবা মাকে তোমার বাড়িতে নিয়ে আসব। আমি প্রস্তাব পাঠাবো। আমি তখন অবাক হয়েছিলাম, কিন্তু ভেতরে কোথাও একটা অদ্ভুত আনন্দ ছিল। ছেলেটি ছিল সুদর্শন, ভদ্র এবং আমার প্রতি আকৃষ্ট। আমি এত আন্তরিক চোখে তাকিয়েছিলাম যে বলা কঠিন ছিল। আমি হেসে বললাম, ঠিক আছে, তোমার বাবা মাকে আমার বাড়িতে পাঠিয়ে দাও। আমি নিশ্চিত আব্বা এটা অস্বীকার করবেন না। সেদিন আমরা অনেকক্ষণ ধরে কথা বলেছিলাম, আর প্রথমবারের মতো আমার মনে হলো হয়তো এটাই ভালোবাসা, যে অনুভূতি হৃদয়কে হালকা করে। আর প্রথমবারের মতো আমি সত্যি কারো প্রেমে পড়ে গেলাম। মাত্র কয়েকদিন কেটে গেছে যখন একটা হঠাৎ বিকেলে খালিদের বাবা মা তার বাড়িতে এলেন। সে সরাসরি মূল বিষয়ে চলে এলো। আমাদের তোমার মেয়ের জন্য একটা জুটি চাই, খালিদের বাবা বলল। আমাদের ছেলে তোমার মেয়েকে ভালোবাসে, আর আমরা জানি তোমার মেয়েও এটা পছন্দ করে। যখন উভয়ই একমত, তখন আমাদের কি আপত্তি থাকতে পারে? তাদের কথা শুনে আলিয়ার বাবা মা সম্পূর্ণ হতবাক হয়ে গেলেন, যেন কেউ একজন তার পায়ের তলা থেকে মাটি টেনে নিয়েছে। এই সম্পর্ক সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। সন্ধ্যায় সে আলিয়াকে ডাকল, কন্যা, এইসব কি সত্যি? আলিয়া দ্বিধা করল। সে বলল, হ্যাঁ আব্বু, খালিদ আমার কাছে কয়েকদিন আগেই তোমার প্রতি তার ভালোবাসার কথা ঘোষণা করেছিল, আর আমিও হ্যাঁ বলেছি। আমি তাকে চাই। তোমারও উচিত তার সম্পর্ক মেনে নেওয়া। কিন্তু আলিয়ার বাবার মুখে কঠোরতা।
যে ঝড়টি এসেছিল তা ঝড়ের চেয়ে কম ছিল না। খালিদ বলল, ছেলেটা একটা ভাবঘুরে আর মাতাল এবং কুখ্যাত। আমরা তাকে বাজারে বেশ কয়েকবার দেখেছি, আমি তাদের লড়াই করতে দেখেছি। সে তোমাকে কখনো খুশি রাখতে সক্ষম হবে না। মা কাঁদতে কাঁদতে বললেন, মেয়ে, আমরা তোমাকে এমন একটা ছেলে দিতে চাই না, তুমি আমাদের সম্মান। কিন্তু আলিয়া তখন ভালোবাসায় মত্ত ছিল। তোমরা ভুল বলছ, সে কাঁদতে কাঁদতে বলল। খালিদ, তুমি যা ভাবছ তা নয়, সে আমাকে ভালোবাসে। সত্যিকারের ভালোবাসার উপর বাবা মা মাথা নাড়লেন। না, এই সম্পর্ক কখনোই হবে না। সেই রাতে আলিয়া নিজেকে ঘরে আটকে রাখল, অশ্রু ঝরতে থাকল, দেয়ালের সাথে কথা বলতে থাকল। তার জন্য খালিদ শুধু একটা ছেলে ছিল না, যে তার স্বপ্নটি বাস্তবে পরিণত করেছিল। তার ভেতরে যা কিছু ছিল সবকিছু আমি জীবন থেকে চেয়েছিলাম। কয়েকদিন পর যখন সে খালিদের সাথে দেখা হওয়ার পর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল এবং ঠোঁটে চুমু খেল, কিন্তু প্রশ্ন ছিল, আমার বাবা কখনোই রাজি হবেন না। খালিদ তার চোখের দিকে তাকিয়ে বলল, সে হেসে বলল, আসুন তাকেই জিজ্ঞাসা করি। তুমি কেন? আমরা পালিয়ে বিয়ে করব, আমি পরে সবাইকে রাজি করাবো। সেই মুহূর্ত, সেই সিদ্ধান্ত তার পুরো জীবন বদলে দিল। যে রাতে আলিয়া তার বাড়ির চৌখাট পেরিয়ে গেল, পিছনে ফিরেও তাকায়নি। শহরে পৌঁছে সে একটা ছোট ঘর ভাড়া নিল। দেয়ালে পুরনো রং ছিল, কিন্তু তাদের হৃদয়ে এক নতুন পৃথিবী প্রতিষ্ঠিত হয়েছিল। আলিয়াকে মনে হচ্ছিল এখন সবকিছু ঠিক হয়ে যাবে, কয়েকদিনের মধ্যেই বাবা রাজি হবেন। সে প্রতিদিন এটা বলতো। আর খালিদ, সে হেসে বলতো, হ্যাঁ, কেন নয়, সবকিছু ঠিক যাবে। খালিদ শুরুতে অনেক বদলে গেছে। সে তার জন্য ফুল এনে বাজারে ঘুরিয়ে নিয়ে যেত। সে তাকে নিয়ে যাবে এবং তাকে রানী করার প্রতিশ্রুতি দেবে। কিন্তু কয়েক সপ্তাহ পর সত্য বেরিয়ে এলো। এক সন্ধ্যায় যখন আলিয়া রাতের খাবার রান্না করছিল, তারপর দরজার ওপাশ থেকে মদের গন্ধ এলো। সে গিয়ে দেখল খালিদ তার বন্ধুদের সাথে বসে আছে। মাতাল লোকটি হাসছিল। সে হতবাক হয়ে গেল। খালিদ, তুমি কি করছো? খালিদ হাসতে হাসতে বোতলটা নামিয়ে রাখল। ওহ, এটা আবার কি হয়েছে? আমি একটু মজা করছি। আলিয়ার ভেতরের সব আশা এক নিমিষেই ভেঙে গেল। আমার বাবা ঠিকই বলেছিলেন, কাঁপা কাঁপা গলায় এসে বলল। তুমি বলেছিলে যে তুমি মাদক গ্রহণ করো না। তুমি মিথ্যেবাদী খালিদ। খালিদের মুখ হঠাৎ করেই কঠিন হয়ে গেল। সে উঠে দাঁড়ালো এবং কিছু না বলেই ঠেলে দিল, আমার ব্যাপারে হস্তক্ষেপ করো না। সে গর্জে উঠল, তুমি কে? কি আমাকে থামাবে? সেই রাতে আলিয়ার প্রথমবারে যাও। যখন ভালোবাসা অন্ধ হয়, সে জীবনের দিকে তাকানো বন্ধ করে দেয়। খালিদের তার রাগ এবং মারধরের মুখোমুখি হওয়ার পর আলিয়া হতবাক। মনে হচ্ছিল যেন তার নিচে মাটি চেপে গেছে। কয়েকদিনের বিয়ে তার স্বপ্ন ভেঙে দিল। প্রাসাদটি মাটিতে মিশে গেল। এখন খালিদ আমার জীবন নির্বিচারে যাপন করছিলাম। প্রতি রাতে দেরি করে বাড়ি ফেরা। সে প্রায়ই মাতাল হয়ে ফিরে আসতো এবং ঝগড়া করত। সে ঝগড়া করত এবং আলিয়ার উপর হাত তুলত। কি পার্থক্য? তার স্ত্রী কি ভাবছে তাতে কি আসে যায়? কি তুমি চাও? সে কোনো কিছুরই পারোয়া করে না। আমার মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা, যখন আমার বাবা মায়ের ভালোবাসা আর তাদের ঘরই ছিল তার পৃথিবী। এখন একই স্মৃতিগুলো তাকে কামড় দেয় এবং ভেতর থেকে পুড়িয়ে ফেলত। সেই ভালোবাসার লালচে ভাবের মধ্যে বেড়ে ওঠা একটি মেয়ে এখন পাথরের মতো বাস্তবতার সামনে একা পড়ে গিয়েছিল। কিন্তু আমার হৃদয়ে কোথাও একটা আশার আলো ছিল। ছোট আগুন জ্বলতে থাকলো। হয়তো এটাও কেটে যাবে, হয়তো খালিদের উন্নতি হবে, নেশাগ্রস্ত হাওয়া চলে যাবে, সে তার সাথে ভালোবাসার আচরণ করবে। কিন্তু খালিদ বদলানোর কথা ভাবছেও না। পঞ্চম মাসে যখন ডাক্তার আল্ট্রাসাউন্ড করার পর বলা হয়েছিল যে এটি কন্যা হবে, তাহলে তার কথাগুলো আলিয়ার পৃথিবী বদলে দিল। খালিদ বাড়ি ফিরে চিৎকার করে বলল, আমি আমার মেয়েকে এই পৃথিবীতে আসতে দেব না। তোমার অবিলম্বে গর্ভপাতা বাতিল করা উচিত। আমি কন্যা চাই না। আলিয়ার ভেতরে ঝড় আবির্ভূত হয়েছে। সে আমাকে আমাদের ভালোবাসার কথা মনে করিয়ে দিল। এই শিশুটি আমাদের ভালোবাসার প্রতীক, কিন্তু তার কথাগুলোর কোনো প্রভাব ছিল না। খালিদ বারবার চাপ প্রয়োগ করা, তাকে মারধর করে গর্ভপাতের হুমকি দেওয়া এবং জোর করে গর্ভপাত করানো। প্রতিদিন তার কণ্ঠস্বরে কর্কশতা বাড়তে থাকে। আলিয়ার ব্যথা আরও তীব্র হয়ে উঠল। একদিন খালিদ তাকে জোর করে হাসপাতালে নিয়ে যায় এবং বলল, যদি তুমি হট্টগোল করো তাহলে তোমাকেই কষ্ট পেতে হবে। এই শিশুটি বাঁচবে না। সে আমাকে বাইরে চিৎকার করতে বাধা দিল, এটা আমার সন্তান। তারপর খালিদ লুকিয়ে পালিয়ে গেল। সে সেখান থেকে পালিয়ে গেল চোখ এড়িয়ে। কিন্তু বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর সে কোথায় যাবে? তাকে তার কাছ থেকে তুলে নেওয়া হয়েছে এবং এখন সে আর বাড়ি ফিরে যেতে পারবে না। তার বাবা মায়ের সামনে তার মুখে কি আছে? তুমি কি বলবে? তার আত্মীয়দের মধ্যে তার কি অবস্থা? কোথায়, কার কাছে সাহায্য চাইব? পৃথিবীটা হঠাৎ করেই তার একটি অস্বাভাবিক অভিজ্ঞতা হয়েছিল। বিকল্পটি বেছে নিয়েছি। খালিদের দৃষ্টির বাইরে থাকার জন্য তাই সে বনের দিকে হাঁটতে শুরু করল। জঙ্গলটি গ্রাম থেকে অনেক দূরে এবং ঘন ছিল। এমন একটা জায়গা, মানুষ এটা নিয়ে নানান গল্প বলে বর্ণনা করতেন।
সে এখন শুধু বেঁচে থাকার কথা ভাবছে। সে ভাবছিল কিভাবে সে এবং তার অনাগত শিশুর জন্য একটি নিরাপদ স্থান খুঁজে বের করা উচিত। আলিয়া বনে হাঁটছে, পৌঁছে গেছে যখন আলিয়া চারপাশে তাকালো। তাকে দুটি লম্বা গাছর মাঝখানে পুরনো কুঁড়ে ঘরটি দেখে মনে হচ্ছিল যেন সময় চলে গেছে। তুমি হয়তো তাকে ভুলে গেছ। সে ক্লান্ত, ভেঙে পড়েছে, আর সে অসহায় ছিল। অতএব সে সেই কুঁড়ে ঘরটিকে নিজের করে নিল। দিন কেটে গেল। সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকল। ও ঈশ্বর, আমি আমার বাবা মায়ের কথা অমান্য করেছি। এটি শুধুমাত্র আমার শাস্তি। দয়া করে আমাকে ক্ষমা করবেন। তার প্রার্থনা ব্যথায় ভুগছিলাম, অনুশোচনায় ভারাক্রান্ত, এবং একজন মা প্রস্তুতিও নিতে হয়েছিল। কিন্তু এক রাতে হঠাৎ প্রসব যন্ত্রণা শুরু হলো। কোনো সাহায্যকারী নেই, না যে কোনো সমর্থন। বনের স্যাঁতস্যাঁতা এবং নীরবতা চিৎকারে কেঁপে উঠল। সে ব্যথায় কাতর ছিল। সে আল্লাহকে ডাকছিল, এবং তারপর সে দেখতে পেল কাছের ঝোপ থেকে একটা সাপ তার দিকে এগিয়ে আসছে। ভয়ে তার মুখ সাদা হয়ে গেল। হে আল্লাহ, এখন কেবল তুমিই আমাকে রক্ষা করতে পারো। সে চোখ শক্ত করে বন্ধ করল। সাপটি ঘুরে বেড়াতে থাকল, যেন তাকে রক্ষা করার জন্য। এবং তারপর যেন কোনো অলৌকিক ঘটনার দ্বারা রাতে তার মেয়ের জন্ম হয়েছিল। ক্লান্ত আলিয়ার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আস্তে আস্তে বলল, ধন্যবাদ, তুমি আমাকে আর আমার মেয়েটি রক্ষা করলে। সাপের একটা চোখ, অদ্ভুত এক আভা ছিল। সে একটা হালকা হাসি দিল। সে বলল, তুমি কি আমাকে চিনতে পারছ না আলিয়া? আমি সেই একই সাপ যা তুমি একদিন এই বনে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলে। আলিয়া ভাবতে গেল। বছরের পুরনো স্মৃতিগুলো এক ঝলকের মতো ভেসে উঠল। সে ছিল সেই একই সাপ যা একদিন সাহায্য চাইতে এসেছিল, এবং যা সে তার পল্লুতে লুকিয়ে রেখে সাপ ধাধকের হাত থেকে বাঁচিয়েছিল। তিনি তার নবজাতক কন্যার নাম রাখেন সাবা, আলো মানে। এবং প্রকৃতপক্ষে সাবা হল তার অন্ধকার জীবনের এক ক্ষুদ্র রশ্মি হয়ে উঠল। এখন সাপ তার সঙ্গী হয়ে উঠেছিল। মাঝে মাঝে সাবার সাথে কখনো সে খেলত, কখনো আলিয়াকে পাহারা দিত। সময় কেটে গেল। আলিয়ার দুঃখ ধীরে ধীরে সাবার হাসিতে মিশে যেতে লাগল। একদিন যখন সাবা বাইরে খেলাধুলো করার সময় সাপটি দুটি ছোট শিশুকে কুড়িয়ে নিয়ে এলো। সাবা আনন্দে লাফিয়ে উঠল। তুমি এই বাচ্চাদের কোথা থেকে পেলে? এটা কি তুমি আমাদের সাথে খেলবে? কিন্তু আলিয়ার চোখ বাচ্চাদের দেখে তার হৃদস্পন্দন কেঁপে উঠল। সে কর্কশ কণ্ঠে জিজ্ঞাসা করল, এই বাচ্চারা কারা? তুমি এটা কোথা থেকে পেলে? সাপটি গম্ভীর স্বরে বলল, এটা তোমার স্বামী খালিদের ছেলে। সে পুনরায় বিয়ে করেছে, আর সে এই যমজ সন্তানের বাবা হয়েছে। তিনি তোমার জীবন নষ্ট করে দিয়েছে। এখন তার শিশুদের থেকে বিচ্ছিন্নতার যন্ত্রণা অনুভব করা উচিত। আমি সেগুলো তুলে এনেছি যাতে সে বুঝতে পারে একজন মায়ের কষ্ট কি। আলিয়ার মুখে গভীর নীরবতা নেমে এলো। সে কয়েক মুহূর্ত ততক্ষণ পর্যন্ত বাচ্চাদের দিকে তাকিয়ে রইল, তাদের নির্দোষ মুখ, তাদের উদ্বিগ্ন নিঃশ্বাস, এবং তারপর সে বলল, না, এটা ঠিক নয়। খালিদ যদি নিষ্ঠুর হতো তাহলে এই বাচ্চাদের মায়ের দোষ কি? সে আমার সাথে যা করেছে আমারও কি তাই করা উচিত? আমি কোনো মায়ের হৃদয় ভাঙতে পারবো না। আমাকে ওগুলো ফিরিয়ে নিতে দাও। সাপটি অবাক হয়ে গেল। কিন্তু তুমি জানো এটা তোমার প্রতিশোধের সুযোগ। আলিয়া ধীরে ধীরে কিন্তু দৃঢ়ভাবে বলল, প্রতিশোধের চেয়েও বড় কিছু আছে, মানবতা। আমি অনেক ভুল করেছি। এখন কেউ সন্তানদের তাদের মায়ের থেকে আলাদা করতে পারো না। সাপটি মাথা কাত করে রইল। পরের দিন সে বাচ্চাদের তাদের বাড়িতে ফিরিয়ে দিয়ে গেল। যখন খালিদ তার নিকট যমজ ছেলেদের খুঁজে পেল, যখন পিছনে ফিরে তাকালো, সে পাগলের মতো কাঁদতে শুরু করল। সম্ভবত প্রথমবারের মতো সে বুঝতে পারল সন্তান হারানোর দুঃখ কী। বছর কেটে গেল। সময় তার নিজস্ব বনের কুড়েঘরটি এখনও টিকে আছে, চিহ্ন রেখে গেছে। সমাবেশটি আরও বেড়ে গিয়েছিল। ঝলকানি চক্ষুনার হৃদয়ে আশার আকাশ নিয়ে আলিয়া বৃদ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তার মুখে এখন শান্তি ছিল, এবং সেই সাপটি এখনও সেখানেই ছিল। প্রহরীর মতো আলিয়া ও সাবাকে রক্ষা করার সময় মাঝে মাঝে রাতের নীরবতায় সে তাকে ডাকত, বন্ধু, তুমি কখনো ক্লান্ত হও না? আর সাপটা হাসি মুখে বলতো, রক্ষক একদিনের জন্য ফিরে আসতে ক্লান্ত হন না। হঠাৎ এক অদ্ভুত শব্দে বনের নীরবতা ভেঙে গেল। কারো কান্না ভেঙে গেল শব্দ শুনে। আলিয়া কুড়েঘরের বাইরে তাকালো। গাছের মাঝে একজন বৃদ্ধকে দেখতে পেল। সে খোড়া অবস্থায় হাঁটছিল। তার জামাকাপড় ছিঁড়ে গিয়েছিল, ক্ষত ভরা শরীর, চুলে কাদা আর শুভ্রতার রেখা। সে মানুষটি একজন অপরিচিত না, সে ছিল খালিদ।
সেই একই ব্যক্তি যিনি একবার আলিয়ার জীবন নরক করে দিয়েছিল। খালিদ আলিয়াকে দেখার সাথে সাথেই তার চোখ খোলাই রইল। সে ঠিক মাটিতেই পড়ে গেল, কাদা তুলে মাথায় ঢেলে দিয়ে ভাঙা গলায় বলল, আলিয়া, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। আল্লাহ এর জন্য আমাকে শাস্তি দেওয়া হয়েছে। আলিয়া একটা গভীর নিঃশ্বাস ফেলল এবং শান্ত স্বরে বলল, খালিদ, আমি কখনো তোমাকে অভিশাপ দেইনি, কিন্তু তুমি আমার মেয়ের কথা যা বললে সেই ক্ষত আজও তাজা। খালিদ কাঁদতে থাকল, আলিয়া, আমাকে ক্ষমা করো। আমার ছেলেরা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। যে রোগটি আমাকে আসক্ত করে তুলেছে এবং ধীরে ধীরে আমাকে গ্রাস করছে। আমি আমার ছেলেদের সব কিছু দিয়েছি, কিন্তু বিনিময় তারা আমাকে গৃহহীন করে দিল। অনেক দিন সারা দিন ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত ছিলাম। এখন আমি নিজের নিঃশ্বাসকেও ভয় পাই। তার কথাগুলোর মধ্যে ব্যথা ছিল, কিন্তু আলিয়ার চোখে সত্য ছিল, করুণা ছিল না। এই সব তোমার নিজের কর্মের ফল। যদি সেই সময় তুমি ছেলে এবং মেয়ের মধ্যে পার্থক্য না করতে, হয়তো আজ তোমার ছেলে তোমাকে এভাবে প্রত্যক্ষণ করতো না। যে কন্যার কাছে তুমি তার ভালোবাসাকে বোঝা ভেবেছ, বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে সাবা কুড়ে ঘর থেকে বেরিয়ে এলো। খালিদের চোখ তার ওপর পড়ল এবং সে যেন পাথরে পরিণত হয়েছে। তার চোখে বিস্ময় আর অনুশোচনা ছিল। সাবা, আমার সন্তান, সে বলল এবং তাকে জড়িয়ে ধরার জন্য এগিয়ে গেল। কিন্তু আলিয়া তার সামনে দাঁড়িয়েছিল। অপেক্ষা করো, সাবা শুধু আমার মেয়ে। সে তোমার ভাবার কোনো প্রয়োজন নেই। তুমি যেতে পারো খালিদ। যে শাস্তি তুমি পেয়েছো সেটাও তোমার জন্য যথেষ্ট। খালিদ হাত গুটিয়ে নিল, তার কণ্ঠ কাঁপছিল। আমার মেয়ে, আমাকে ক্ষমা করো। আমি তোমার মায়ের সাথে অনেক অবিচার করেছি। এখন আমি বুঝতে পারছি আল্লাহর আঘাতটা কেমন। চোখে জল নিয়ে এসে বনের অন্ধকারে হারিয়ে গেল। সাবা শান্ত ছিল। তার বাবার জন্য তার হৃদয়ে ভালোবাসা ছিল না, কারণ তার মায়ের কাছ থেকে সব শুনেছিল। এখন তার জন্য শুধু সম্পর্কটাই গুরুত্বপূর্ণ ছিল। সময় কেটে গেল। আলিয়া এখন শান্তিতে আছে, কিন্তু তার কেবল একটাই চিন্তা বাকি ছিল, সাবার ভবিষ্যৎ। তিনি চেয়েছিলেন তার মেয়ে একজন সম্মানিত এবং সুখী জীবনযাপন করুক। সে তার যা কিছু ছিল সবই পেয়েছে। একদিন এই চিন্তায় ডুবে সে বনের ধারে বসেছিল, যখন একই সাপ এসে পৌঁছালো। সেই একই ব্যক্তি যিনি বছরের পর বছর ধরে তার রক্ষক ছিলেন। আলিয়া, তোমার প্রার্থনার উত্তর দেওয়া হবে। সময় এসেছে। কাছের নদীর তীরে একটা পুরনো কূপ আছে। এর মধ্যে লুকিয়ে আছে এক ধন। তাকে তোমার মেয়েকে নতুন জীবন দাও। সাপটি সত্য বলছিল। সে নিজেই পেল। আর কিছুক্ষণ পর সোনা ও রূপার মুদ্রা ও গয়না ভর্তি একটি ব্যাগ নিয়ে ফিরে এলো। এটা নাও, সমাবেশের জন্য একটি সুন্দর বাড়ি তৈরি করো এবং তাকে বিয়ে করিয়ে দাও কোনো ভালো লোক দিয়ে। আলিয়ার চোখ কাঁদছিল। তিনি কোষাগার থেকে শহরে একটি বাড়ি তৈরি করেছিলেন। একটি বড় বাড়ি তৈরি করা হয়েছিল এবং বিয়ের আয়োজন করা হয়েছিল। আমি এটা একজন দয়ালু যুবকের সাথে করেছি। শহর জুড়ে বিয়ের আসর। এটি আলোচনার বিষয় হয়ে ওঠে। একটি গল্প যেখানে মানবতা যন্ত্রণার মধ্য দিয়ে জয়লাভ করেছিল। কিন্তু আলিয়া তার পুরনো সঙ্গীকে ভুলে যাননি। প্রতি সপ্তাহে সে একই কুড়ে ঘরে বনে যায়, যতক্ষণ না সাথের সাথে দেখা হয়। উভয়ে দেরিতে পুরনো বন্ধুদের মতো আড্ডা, স্মৃতিচারণ করো। আর তারপর গল্পটা এখানেই শেষ হয়। সেই সাপ, সেই বন, সেই কুড়েঘর, সব কিছু আমরা এই সত্যের সাক্ষী যে দয়া কখনো বৃথা যায় না। এটা কখনোই চলে যায় না। এবং যে ব্যক্তি ক্ষমা করে সে সবচেয়ে বড় একটা বড় জয় পায়।